সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইম্পালস হসপিটাল নিবেদিত আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ। আমাদের আজকের আলোচনার বিষয় আইসিইউতে সেপ্টিসেমিয়া বা সেপটিক শক। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ইম্পালস হসপিটালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মনিরুজ্জামানকে। প্রফেসর ডক্টর মনিরুজ্জামান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? ভালো আছি। তো এই আইসিইউ নিয়ে তো অনেক কথা আমরা আলোচনা করেছি আগেও, আজকেও আলোচনা করব আপনার কাছ থেকে, কারণ আইসিইউ এবং ক্রিটিক্যাল কেয়ার নিয়ে আপনার যে অভিজ্ঞতা, এত দীর্ঘ অভিজ্ঞতা খুব কম জনেরই আছে, সেজন্য অনেক কিছুই আপনার কাছ থেকে দর্শক আশা করে যে অনেক কিছু জানতে পারবে আইসিইউ নিয়ে। কারণ মানুষের মধ্যে একটা ধারণা এখনও ঠিকমতো হয়নি কাকে আইসিইউতে নেওয়া দরকার, কাকে আইসিইউতে না নিলেও চলবে, বা শুধু শুধু কাউকে আইসিইউতে নেওয়া হচ্ছে কিনা, এগুলো নিয়ে একটা কিন্তু বেশ বিভ্রান্তি বিতর্ক লেগেই থাকছে। আসলে আইসিইউতে কখন নেওয়া হয়? মানে অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি টু দ্য পয়েন্ট বলা যায় না, কিন্তু প্রেডিক্ট করতে পারে। একজন ডাক্তার যখন রোগী যখন যায় তখন হয়তো প্রেডিক্ট করতে পারে যে এই রোগীটাকে অ্যাটলিস্ট একদিন অবজারভেশনে রাখলে আমরা কিছু যদি না থাকে 24 আওয়ার্স পরে আমরা ওয়ার্ডে দিয়ে দিব বা ছেড়ে দিব, হোয়াট এভার। তো যখন মনে করতেছে যে অ্যাডমিশন দরকার আছে, কিন্তু নট ইন দ্য ওয়ার্ড অর কেবিনে কিংবা ওয়ার্ডে না, কিন্তু তাকে আইসিইউতে একদিন অবজারভেশন রাখতে হবে। এরকম কিছু কিছু রোগী থাকে তো। আর কিছু কিছু রোগী তো ওরকম ভাবেই আসে শ্বাসকষ্ট নিয়ে বা সিভিয়ার ইনফেকশন হয়ে তারপরে তার সমস্ত শরীরে ইনফেকশন ছড়িয়ে গেছে, তখন কিন্তু শরীরের মধ্যে একটা অন্যরকম রিয়াকশন হচ্ছে, তখন রোগীর ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছে না। এটা তো আইসিইউতে যেতেই হবে, এই মাস্ট। এই ক্যাটাগরি রোগীরা তো একদম আইসিইউতে যেতেই হবে। কিছু কিছু রোগী আছে, যেমন ধরেন না কেন, জাস্ট ফর দ্য সেক অফ মনিটরিং, যে এই ধরেন অ্যাজ ফর এক্সাম্পল আপনার একটা রোগীর হঠাৎ করে দেখা গেল যে তার ব্লাড প্রেশার একটু কম, পেশেন্ট হয়তো মাথা ঘুরাচ্ছে বলছে, পেশেন্ট হয়তো আগে একটা কার্ডিয়াক সার্জারি হয়েছে বা কোনো স্টেন্ট নয়, তখন কী করা হবে? আমরা চিন্তা করতেছি যে রোগীটাকে একটু মনিটরিং করা দরকার, যে সে তার ব্লাড প্রেশার একটু কম, নর্মালের চেয়ে বেশ কম আছে, তো হোয়াই ইট ইজ হ্যাপেনিং, বাট পেশেন্ট ইজ কনসিয়াস। তো রোগীর কিন্তু তখন বিভ্রান্তিতে পড়ে যায় যে রোগী তো কথা বলছে, কিন্তু তাকে কেন তাহলে আইসিইউতে ভর্তি করতে বলছে? দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখানে নাকি আমাদের রোগীদের অ্যাটেন্ডেন্ট মানে রিলেটিভরা একটু কনফিউজড হয়ে যায় কেন বলছে। সেই কারণে অ্যাকচুয়ালি শুধু কি নিয়ে যাচ্ছে, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে যেটা ধারণা শুধু নিয়ে যায় আইসিইউতে একটু পয়সা বেশি লাগবে, ব্যবসায়িক কারণে কিনা, সেটাই আর কি চিন্তা করতে হয়। কিন্তু অ্যাকচুয়ালি ডক্টর যে উনি যদি চিন্তা করছেন যে এই রোগীটাকে যদি আমি কেবিনে দেই তাহলে এই মনিটরিংটা হবে না, যেটা দরকার আছে, প্রয়োজন আছে। তো হয়তো 24 আওয়ার্স বা 48 আওয়ার্স থাকলে পরে যদি তখন উনি দেখেন যে সব কিছু ঠিক আছে, তখন হয়তো এই বিশ্বাসটা করতে হবে। এই বিশ্বাসটা হলো ইম্পর্টেন্ট জিনিস। একটা ডক্টর যখন আমি বলছি একটা জেনুইন একটা বড় হাসপাতালে গেলে ডক্টররা তো সাধারণত এরকম কিছু করে না, ওনার কথা না এথিক্যালি, যে আননেসেসারি ফর দ্য ব্যবসায়িক কারণে হাসপাতালের আইসিইউতে ভর্তি করবেন। এথিক্যাল কথাটা বলেছেন, এই এথিক্স যদি সবাই মেনটেন করে খুবই ভালো, ওয়েল এন্ড গুড। এথিক্স এর ভায়োলেট করলে একটা সমস্যা, তখন এইটাই সমস্যা। কোনটাতে কোন পয়েন্টে এথিক্স ভায়োলেট হচ্ছে কোনটা কিন্তু আমরা বুঝতে পারবো না, রোগীর আত্মীয়স্বজন কিন্তু বুঝতে পারছে না। এক্স্যাক্টলি, ওইখানে আমাদের দেশে যে শুধু আইসিইউতে রোগীকে রাখা হচ্ছে তা না, আমরা দেখেছি আমাদের একজন নগরপিতাকে লন্ডনের মতো জায়গায় আইসিইউতে বেশ কয়েকদিন রাখা হয়েছে সেরিব্রাল ভাস্কুলাইটিস। তো সেরিব্রাল ভাস্কুলাইটিসের জন্য আইসিইউতে রাখা খুব যে প্রয়োজন ছিল, এখানে আমি সেখানে তো ক্যাবিনে রেখে চিকিৎসা হতো, কিন্তু ওখানের চিকিৎসকরা মনে করেছে যে এই সেরিব্রাল ভাস্কুলাইটিসের জন্য আইসিইউতেই বেটার ট্রিটমেন্টটা, রোগী মনিটরিংটা বেটার হবে, ম্যানেজমেন্টটা বেটার হবে, নার্সিং কেয়ারটা বেটার হবে, তারপর আপনার এভরিথিং ট্রিটমেন্টটা ওভারঅল কনসেনসাস ট্রিটমেন্টটা কোঅর্ডিনেটেড হবে। এই একটা কারণ আছে, মেইন কারণ। আবার যে কোনো মুহূর্তে এই ভাস্কুলাইটিস ক্যান কনভার্ট ইনটু হেমোরেজ হতে পারে, স্ট্রোক হয়ে যেতে পারে। আমি এই কথাটা এখানে আসতেছি প্রফেসর মনিরুজ্জামান, এই যে সেরিব্রাল ভাস্কুলাইটিস, এটা কি খুব বড় ধরনের কিছু একটা রোগ আমাদের জাতীয়? অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে এই আমাদের একজন নগরপিতা এরকম সেরিব্রাল ভাস্কুলাইটিসে ভুগছে, এটা কি খুব একটা ভয়ঙ্কর রোগ না এটা এমন কিছু না? এখন যদি এটা দেখতে হবে, ওরা দেখেন ব্যাপারটা হচ্ছে কি, এটা তো ওনারা নিশ্চয়ই কোনো
অ্যাঞ্জিওগ্রাম বা এমআরআই করার পরে অ্যাঞ্জিওগ্রাম করে তারপরে ওরা ডায়াগনোস করেছে। এটা কিন্তু খুব ইজি না ডায়াগনোসিস করা, আমাদের বাংলাদেশে হয়নি এবং নিশ্চয়ই ওনার কোনো প্রবলেম হচ্ছিল বলেই তো হাসপাতালে গেছে। আর এখন প্রবলেম বাংলাদেশে থাকা অবস্থায় হচ্ছিল, কিন্তু তখন কিন্তু বুঝতে পারেনি, তাই তো বলছিল তো এখন ধরেন না কেন হয়তো ওইটুকু সময় হয়তো দেননি, উনি চলে গেছেন লন্ডনে, সেটাও একটা হতে পারে। কিন্তু একটু সময় তো লাগে, আপনার থিঙ্ক অ্যাবাউট ইট, এটা চিন্তা করতে হবে, ডক্টরের বসে চিন্তা করবে, সেটা একটা হতে পারে। অথবা আনফরচুনেটলি কোনো কারণে হয়নি। তো ভাস্কুলাইটিস যেটা হয় কথাটা তো মানে হলো আপনার ভেসেলগুলি, যে ব্লাড ভেসেলগুলো ইনফ্লামেশন হয়ে গেছে। এখন কেন হয়েছে ইনফ্লামেশন, এটা একটা কনজেনিটাল ডিসঅর্ডার হতে পারে, এটা একটা কোনো অন্য কোনো প্রসেসের জন্য কোনো ইনফ্লামেশন হতে পারে। বাট যদি ইনফ্লামেশনটা এমন হয় যে তার একটা আইদার ভেসেল ব্লক হয়ে যায়, তাহলে তো এটা ডেঞ্জারাস সিচুয়েশন, স্টেনোসড হয়ে যেতে পারে। ইনফ্লামেশন হলো কেন এবং ইনফ্লামেশনটা কতটুকু করেছে তার উপর নির্ভর করবে তার সিভিয়ারিটি। মানে কারণটার খুব একটা ইম্পর্টেন্ট এখানে। হ্যাঁ, কারণটা ইম্পর্টেন্ট। কি কারণে ভাস্কুলাইটিস? এটা ইউজুয়ালি ভাস্কুলাইটিস, সেরিব্রাল ভাস্কুলাইটিস যেটা হয় সাধারণত আমার যতটুকু কনজেনিটালি কোনো ডিফেক্ট থাকতে পারে, কোনো একটা কারণ অ্যানোমালিস হয়ে গেছে, হ্যাঁ হতে পারে। সেটা ইজ নট দ্যাট ইনফ্লামেটরি চেঞ্জেস যে আবার রিভার্স করবে না তা না, সেটাই। সো এটা রিভার্স করার কথা। আমি জানি এখন উনি আশা করছি উনি দ্রুত সুস্থ হয়ে যায়। হ্যাঁ অবশ্যই, কারণ যদি উনি মাথায় ব্যথা বা এরকম কিছু বলছিলেন, কি হচ্ছিল, মাথা ঘোরাচ্ছিল তো, সো পসিবিলিটি ইজ দ্যাট এই ভাস্কুলাইটিস কারণেই হয়েছে। কিন্তু কেউ মাথা ঘোরানোর তো অনেক কারণে মাথা ঘোরায়। এখন ভাস্কুলাইটিস হয়ে যদি মাথা ঘোরায়, আই থিংক ইটস এ রিভার্সিবল। আমরা মনে প্রাণে কায় মনোবাক্যে দোয়া করি আল্লাহর কাছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আমাদের আজকের আমরা সেপ্টিসেমিয়া বা এই ধরনের সেপটিক শক নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। আসলে সেপ্টিসেমিয়াটা কখন একজন মানুষের মধ্যে ডেভেলপ করতে পারে? অ্যাকচুয়ালি হ্যাঁ, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। আমরা কিন্তু অনেকেই এটা খুব মানে সাধারণ মানুষ কিন্তু তো অবশ্যই কনফিউজ করে। ডক্টর যখন বলে যে সেপ্টিসেমিয়া বা সেপসিস হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমাদের দেশে হয় কি, যখন আমরা সাধারণ একটা ফোড়ার থেকে হয়ে যেতে পারে যে কোনো একটা ইনফেকশন, সেটি আপনার লাংয়ের ইনফেকশন, ইউরিন ইনফেকশন, ইউরোসেপসিস হয়, তারপরে একটা যে কোনো একটা কথায় কোনো একটা বয়েল হলো বা একটা ফোড়া হলো। এই জন্য অ্যাকচুয়ালি প্রথম কাজ হলো যে আমাদের সেপ্টিসেমিয়া প্রিভেন্ট করতে গেলে আগে এই জন্য একটু সামান্য একটু ইনফেকশন করে দেখা গেলে ডাক্তারকে যেতে হবে। আচ্ছা, তারপরে হলো আপনি যেটা প্রশ্নটা করেছেন যে সেপ্টিসেমিয়াটা মানে কীভাবে হয়। তো এখন একটা ইনফেকশন যখন শরীরে অনেকদিন থাকে, একটা ইয়াং লোক বা যখন ইনফেকশন থাকে তখন কিন্তু আপনি দেখবেন ইয়াং লোকের সব সিস্টেমে কাজ করতেছে, তো হি ইজ নট ওয়ারিড দ্যাট মাচ কি হচ্ছে না। অনেক সময় কিন্তু আমরা যখন ওই বয়সটাতে কিন্তু তার কিন্তু ভিতরে কিন্তু ইনফেকশনটা ছড়ে যাচ্ছে শরীরে। যখন এমন কোনো অর্গান তার এফেক্ট হচ্ছে, আইদার ভাইটাল অর্গানগুলো, আমি হয়তো একটু পরে এক্সপ্লেন করতে পারবো যে কিভাবে হয়, হার্ট কিংবা কিডনি, হয়তো দেখা যায় এই যে পেশাব বন্ধ হয়ে গেছে, যেটা আমার অলরেডি আইসিইউতে একজন পেশেন্ট আছে, তার 2টা কিডনি যখন ব্লক হয়ে, একটা ইয়াং পেশেন্ট, আমি এই জন্য বলছি যে বেশিরভাগ ক্ষেত্রে ইয়াং ক্ষেত্রে এইটা মিস্টেকটা হয়। ইয়াং পেশেন্ট তো সে আপনার হঠাৎ করে তার পুরো শাটডাউন, ইউরিনি বন্ধ হয়ে পেশাব বন্ধ হয়ে গেছে তার, তখন সে ঢাকায় আসছে বাইরে থেকে, কোন ঢাকার বাইরে থাকে, তো ওকে নিয়ে আসছে, ঢাকায় নিয়ে গেল। তারপরে প্রায় আমাদের এখানে আসছে প্রায় বললো যাই হোক 5-6টা হাসপাতালে ঘুরে ডায়ালিসিস পেয়েছে, ডায়ালিসিস কারণ ক্রিয়েটিনিন বেড়ে গেছে, 19 চলে গেছিল। তারপর ওই যে মানে কোয়াইট হাই ক্রিয়েটিনিন, তো চিন্তা করেন। তো যাই হোক, তো পেশেন্টের এখন 2টা কিডনি একসঙ্গে বায়োল্যাটারাল হাইড্রোনেফ্রোসিস বা বায়োল্যাটারাল সোয়েলিং ফুলে গেছে। এখন এটা তো ভেরি আনইউজুয়াল কারণ, কিন্তু পেশেন্ট কিন্তু এতদিন বুঝতে পারে তার কিন্তু একটা ইনফেকশন। আমরা দেখলাম তার ইনফেকশন এবং ব্লাডও ইনফেকশন আছে তার। এখন এই জিনিসগুলা কিন্তু পেশেন্ট ওয়াজ ইয়াং বলে সে তো কিন্তু ফিল করে না, কিন্তু যখনই পেশাবটা বন্ধ হয়ে গেল
তখনই কিন্তু সে আসলো ডাক্তারের কাছে। তখন ডাক্তারের কাছে ইট ওয়াজ কোয়াইট লেট। মানে এসবটা বন্ধ না হলে হয়তো ডাক্তারের কাছে আসতোই না। প্রফেসর মনিরুজ্জামান আরো কথা শুনবো, এটা মানে এটা ইম্পর্টেন্ট ব্যাপার, একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আপনাদের সাথে আছে আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ। আমাদের আজকের আলোচনার বিষয় আইসিইউতে সেপ্টিসিমিয়া বা সেপটিক শক। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ইম্পালস হসপিটালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মনিরুজ্জামানকে। প্রফেসর ডক্টর মনিরুজ্জামান, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে একটা ইয়াং ম্যান এসছে, তার কিডনির অবস্থা খুব খারাপ, ক্রিয়াটিনিন অনেক বেড়ে গেছে, এখন আপনার আন্ডারে ভর্তি আছে সে। এখন আসলে সে ভালো আছে, কিন্তু এখন তার ইউরিন পাস করছে এবং ওটা কি ডায়ালাইসিস লেগেছে? ডায়ালাইসিস লেগেছিল আমাদের এখানে 4টা। তারপরে কিন্তু তার আস্তে আস্তে ইনফেকশনটা কন্ট্রোল হয়ে আসলো। তারপরে ওই যে আমরা কিছু প্রসিডিউর করতে হয়েছে, ইউরেট্রিক ব্লক, ইউরেটের 2টাই ব্লাডারে যেটা ওপেন করে এই 2টাই ব্লক ছিল, তার এই ডেব্রি এসে এটা ইনফেকশনের কারণে আমরা ব্লাডার ওয়াশ যাওয়ার পরে এটা খুলে যাওয়ার পরে ইউরিন আসতে শুরু করলো। আর ইনফেকশনটা একটু কন্ট্রোল হওয়াতে সে কিন্তু সেপটিক হয়ে আসছিল, তার ব্লাড প্রেশার ওয়াজ বিলো নর্মাল, যার কারণে অন্য হাসপাতাল থেকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। তো এখন এই হলো দিস ইজ পার্ট অফ দ্য সেপ্টিসেমিয়াতে, এইটা হলো সেপটিক। যখন নাকি আমাদের ব্লাড প্রেশার কমে যায়, যখন নাকি এই ধরনের সিচুয়েশন হয়, কমবেই এই ধরনের সিচুয়েশন, তখনই আমরা হাসপাতালে আসি। এই তো একটু যদি আগের থেকে যদি আমরা আসি তাহলে হয়তো এই স্টেজটা আসে না। তখন যদি ডাক্তার বলে আইসিইউতে ভর্তি করতে হবে, ওরা হয়তো মানবে না, এখন এর ব্যাপার আছে। হোয়াটএভার, যাই হোক, আমি বলি কি হয় মানুষের জানা উচিত অ্যাকচুয়ালি সেপটিক কেন হয়। একটা যে কোনো ইনফেকশন কিন্তু যদি আমি পৌঁছতে থাকি বা শরীরের মধ্যে যদি পালতে থাকি, তাহলে কী হবে, শরীরের সমস্ত জায়গায় যখন আস্তে 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 ছড়িয়ে যাচ্ছে, তো তাতে কি হয়, আপনার একটা ইনফ্ল্যামেটরি রিয়াকশন হয় বডিতে। আচ্ছা, এই যে ব্যাকটেরিয়াগুলো, কোনো একটা ব্যাকটেরিয়া তো নিশ্চয় করছে, তো ব্যাকটেরিয়াগুলো যখন সমস্ত শরীরে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে, কিছু এন্ডোটক্সিন ভিতরে একটা টক্সিন তৈরি হচ্ছে। কারণ অক্সিজেন কিন্তু মানে আপনার শরীরের সমস্ত সেলগুলো সবসময় মেটাবলিজম হতে থাকে, তো ওই ব্যাকটেরিয়াগুলিকে তখন কিছু এন্ডোটক্সিন রিলিজ করে শরীরের মধ্যে। ওই এন্ডোটক্সিনগুলা তখন করে কি, ধরেন আপনার অ্যাজ ফর এক্সাম্পল যে রক্তনালী যেগুলা, সেগুলোকে ডাইলেট করে দেয়। ডাইলেট করে দিলে তো অটোমেটিক্যালি কি হয়, ব্লাড প্রেশারটা ফল করে, তখনই ফল করছে ব্লাড প্রেশার। আর যখন ব্লাড প্রেশারটা ফল করলো, তো ব্লাড প্রেশার যখন ফল করে তখন কি হয়, হার্টে কিন্তু ব্লাড যেতে পারে না ঠিক মতো, হার্ট যখন পাম্প করে তখন অতটুকু ব্লাড যাচ্ছে না, তো অন্যান্য সেলগুলিতে, ভাইটাল অর্গানগুলিতে ব্লাড কিন্তু কম যাচ্ছে। ব্রেন, হার্ট, কিডনি, 3টা ওয়ান অফ দ্য ভাইটাল অর্গান, লিভার অলসো। এখন এইগুলিতে যখন ব্লাড কম যাচ্ছে তখন কিন্তু অক্সিজেন কম পাচ্ছে, তো এটা সাইকেল হয়ে যাচ্ছে, অক্সিজেন কম পাচ্ছে, টিস্যু অক্সিজেন কম পাচ্ছে, ল্যাকটিক অ্যাসিড ডেভেলপ করছে, সো ল্যাকটিক অ্যাসিডোসিস হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য পার্ট অফ দিস ইজ দ্য সেপ্টিসেমিয়া। যখন ল্যাকটিক অ্যাসিডোসিস হয়ে যাচ্ছে তখন ওই ভেসেলগুলি ডাইলেটেড হয়ে যাচ্ছে, ব্লাড প্রেশার লো হচ্ছে। এখন এই যখন স্টেজে যখন আসে, তখন যদি কিডনি যদি এফেক্ট করে, তাহলে কি হলো, ওই যে কিডনির ফাংশন বন্ধ হয়ে যাচ্ছে, ক্রিয়েটিনিন বেড়ে যাবে। হার্টের মধ্যে করোনারি ভেসেলস যখন ব্লাড যাবে না ঠিক মতো, হার্টে একটা অ্যাটাক করতে পারে, ব্রেনও কিন্তু আপনার আস্তে আস্তে হাইপক্সিয়া হয়ে যেতে পারে। দিস অল থিংস পার্ট অফ দ্য সেপ্টিসেমিয়া হয়ে যায়। এখন এটাকে যদি আবার আজকাল যেমন বলে 6 ঘন্টার মধ্যে যদি একটা পেশেন্টকে আনা যায়, তাহলে 6 আওয়ার্স বান্ডল বলি আমরা। আচ্ছা, তো 6 আওয়ার্স বান্ডলের মধ্যে 6 ঘন্টার মধ্যে কিন্তু একটা পেশেন্টকে রিভার্স করা যাওয়ার পসিবিলিটি থাকে, বাট দ্যাট ইজ নট 100% বলে না আজকাল যে সেপ্টিসেমিয়া হলে ইটস ভেরি ডিফিকাল্ট। কারণ হলো কি, প্রত্যেকটা সেলের মধ্যে তো এফেক্ট করে যাচ্ছে, হাইপক্সিয়া হয়ে ল্যাকটিক অ্যাসিডোসিস। এখন সাধারণত ইয়াং পেশেন্টরা রিভার্স করে, কিন্তু যেসব রোগীদের ইমিউনিটি স্ট্যাটাসটা ভালো থাকছে, হ্যাঁ, যেসব রোগীদের ধরেন ডায়াবেটিস থাকে বা আগের থেকে হাইপারটেনসিভ ব্লাড প্রেশার থাকে, অথবা যেসব রোগীর কোনো হার্টের প্রবলেম বা কিডনির আগে কিছুটা প্রবলেম থাকে, সাধারণত ডায়াবেটিক পেশেন্টের বেশি হয় এগুলা, তাদের ক্ষেত্রে কিন্তু ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রিভার্স। কারণ হলো ওই সেপ্টিসেমিয়াটা করে কি, আইদার হার্ট এন্ড কিডনিতে যখন এফেক্ট করে, ব্লাড প্রেশার যখন লো হয়ে যায়, তখন কিন্তু আপনার ইরিভার্সিবল হয়ে যায়, তখন কিছু করা থাকে, তখন কিছু করা থাকে। এটা কি অ্যাডাল্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমের এটা হয়, সেপ্টিসেমিয়াতে হয়, অ্যাডাল্ট এআরডিএস যেটা আমরা বলি, অ্যাডাল্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম যেটা হয়। সেপ্টিসেমিয়া ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ ফর এআরডিএস। সো ওইটা যখন হয়,
ওটা কিন্তু একটা স্টেজে চলে আসে যখন পেশেন্টকে বাঁচানো তখন তো খুব ফ্লুইডও difficult। দেওয়া যায় না। এক্স্যাক্টলি, আপনি ওই যে যেমন হার্টের প্রবলেম থাকলে বা যখন আপনি যে 6 আওয়ার্স বান্ডেল যেটা বলি সেটাতে বলে যে ফার্স্ট থিং ইজ দ্যাট একটা অ্যান্টিবায়োটিক, Intravenous ব্রড form স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইমিডিয়েটলি, তারপর প্লেন্টি অফ ফ্লুইড। ফ্লুইড দিতে তো হবে। আপনি এখন হার্টের রুগীকে কিভাবে দিবেন? তো কত কিছু মেজার সেটাই, করতে অনেক হচ্ছে। কিছু। এআরডিএস যখন হয়ে গেল ARDS এর তখন fluid- আপনি আর ফ্লুইড দিয়ে fluid গেলে দেওয়া যাবে না। আরো দিতে হবে। তো কাজেই তখন একটু ভেন্টিলেটর সাপোর্ট লাগে, Ventilator support অথবা দিলে যেটা নাকি আমরা বলি লাইফ সাপোর্ট, লাইফ সাপোর্ট। ওটা দিয়ে হয়তো চেষ্টা করি আমরা যে মানে যদি এখানে ফিরে যায়। মানে এই যে সেপ্টিসিমিয়া যাতে না হয় এই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে এইটা হলো আগে। আসলে এটাই। আর এই সেপ্টিসিমিয়া হলে মানে হওয়ার কিছুটা যদি পূর্বাভাস পাওয়া যায় সঙ্গে সঙ্গেই মানুষকে বুঝতে হবে বুঝতে হবে যে septic এখানে কথাটার যে সেপটিক কথাটা কি এটা বুঝতে হবে। বুঝতে হবে। এটা মানে একটা এটাকে সহজ ব্যাপার নেগলেক্ট নয়, করা যায় না এটা actually। কঠিন ব্যাপার। এবং এটাকে তখন আইসিইউতে ছাড়া এই যে 6 আওয়ার্স কথা বললাম, এই যে হ্যাঁ। এর মধ্যে না নিলে এটা ক্যাবিনে বা না, ওয়ার্ডে এগুলো হবে কোনোদিন না, হবে না, কোনোদিন হবে না। কোনোদিনই হবে না। কাজেই এখানে নিবিড় আপনার পরিচর্যার ব্যাপার আছে। নিবিড়, হ্যাঁ, কারণ কি এই যে প্রত্যেকটা মানে ভাইটাল অর্গানকে মনিটর করতে হবে আপনার। তো ভাইটাল অর্গানগুলি মনিটরিংটা একমাত্র আইসিইউতে হবে। ইম্পালসের আইসিইউ অবস্থা কি? আপনার আলহামদুলিল্লাহ, আমি যে দায়িত্বটা কি? বললাম আমি একটা রোগীর এক্সাম উদাহরণ দিলাম আমি আপনাকে, যে অ্যাটলিস্ট রোগীটা এখন খুশি, আমি 1-2 দিনের মধ্যে ডিসচার্জ করে দেবো। আর তার ইম্পালস দুইটা kidney- হসপিটালের আপনার মতো একজন দক্ষ এই ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট পেয়েছে, আমার এটা একটা মানে ধন্যবাদ। ইম্পালস হসপিটালের জন্য আশা একটা করি বড় ব্যাপার। ইনশাআল্লাহ আই হোপ দ্যাট আমরা মানুষের সেবা করতে পারি, যাতে এটাই আমার মেইন উদ্দেশ্য। যে কারণ মুমূর্ষু রোগীদের সেবা করার সুযোগ আল্লাহ আমাদের দিয়েছে, সবাই কিন্তু দেয় না। যেটা আমরা ইউটিলাইজ করতে পারলে অনেক রোগী উপকার পাবে, কিন্তু অনেক রোগী উপকার পাবে। হ্যাঁ, ওই ওয়ার্ড বা কেবিনের চাইতে একটু খরচ হয়তো বেশি হয়, বেশি লাগবে, কিন্তু আমরা কিন্তু ইম্পালস হসপিটালের খরচটাকে খুব নমনীয় করে রাখার চেষ্টা সাশ্রয়ী করছি, মূল্যে দেওয়া হচ্ছে। যেখানে নাকি আমরা মেইনলি আমাদের উদ্দেশ্য হলো মানুষের সেবা করা। সেটাই। তো সেটা যতটুকু পারি আমি আমার সারা জীবনই এটা ছিল, ইম্পালস অর্থই তো চেষ্টা করি। ইম্পালস অর্থই তো স্পন্দন। এক্স্যাক্টলি, স্পন্দনটাকে জীবনের অংশ, এই জন্য অ্যাকচুয়ালি ঠিক রাখতে হ্যাঁ, হবে। এক্স্যাক্টলি, ইউ আর রাইট। এই স্পন্দনটাকে ঠিক রাখা, তার সঙ্গে আমাদের যে টিম ওয়ার্কটা প্লাস সিনসিয়ারিটি, এবং আমাদের যদি আমরা তো একা তো আমি করছি না, এটা তো আমার একটা নার্সিং team স্টাফ আছে, work। ডক্টরস আছে, আদার ডক্টর, সবাইকে মিলে এবং একটা ইম্পালস রোগীর- হসপিটাল আরেকটা ব্যাপার যে আপনারা সব অভিজ্ঞ ডাক্তারের সমাহার কিন্তু এখানে, এইটা একটা সবচেয়ে ভালো লাগে আমার, যে আই থিংক দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রত্যেকেই থিং। মানে অভিজ্ঞ। আমরা যদি ইউটিলাইজ চিকিৎসক। ঠিকমতো হয়, এটা আমি তো আশা করছি ইনশাআল্লাহ আমাদের ইম্পালস হসপিটাল একটা ওয়েল নোন হসপিটাল হবে, একদম একটা ভালো মানের একটা বাংলাদেশে হবে। ওয়ার্ল্ড ক্লাস হসপিটাল হবে। আমাদের আইসিইউটা হয়তো আপনাকে আমি ইনভাইট করবো একদিন, যাবো ইনশাআল্লাহ। আপনি দেখেন। সেই। আমি আশা করবো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট আইসিইউ আমার মনে হয় এখন। আমি ছবি তুলে আনি নেই, তাহলে দেখাতে পারতাম। একদিন দেখা যাবে। হ্যাঁ, অবশ্যই, আমার মনে হয় ইউ উইল লাইক ইট ভেরি মাচ। প্রফেসর মনিরুজ্জামান অনুষ্ঠানে এসেছেন, আমাদের দর্শকদের অনেক মূল্যবান কথা শুনিয়েছেন এবং সচেতন করার চেষ্টা করেছেন যে সেপটিক জিনিসটা এটা একটা কঠিন ব্যাপার, এটাকে সহজভাবে নেওয়া যাবে না, এবং যত তাড়াতাড়ি আইসিইউতে নেওয়া যায় তত তাড়াতাড়ি যে কোনো রকমের ভালো, ইনফেকশন, যে কোনো ধরনের ইনফেকশনই তত তাড়াতাড়ি তার সুফল পাওয়ার সম্ভাবনা থাকছে। অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং দর্শকদেরকেও অনেক ধন্যবাদ। আমার আশা করব যে দর্শকরা আমার কথা থেকে কিছুটা অন্তত হলেও সচেতন হতে পারবেন, যে একটা মানুষ মুমূর্ষু হওয়ার আগে কি করা উচিত। সেটাই। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ। আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন ইম্পালস হসপিটাল 304/E, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা। ইমেল impulsealamin@yahoo.com, ওয়েবসাইট impulsehospitalbd.com, হটলাইন 0171-501-6727। প্রিয় দর্শক, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।